নমস্কার, আমি অস্কার। আজকের পডকাস্টে বিশেষ এপিসোডে আপনাদেরকে স্বাগত। আজকে আমাদের বিশেষ অতিথি সাই সুস্মিতা। নমস্কার। নমস্কার। আর প্রথমে আপনি আপনার পরিচয়টা একবার দেবেন। নমস্কার বন্ধুদের, দর্শকদের। আমি সাই সুস্মিতা অ্যাস্ট্রো ট্যারোট। আমি হচ্ছে সব থেকে আগে সাই বাবার একজন ভক্ত। তো সাই বাবার ব্লেসিংস নিয়ে আজকের এপিসোড শুরু করব এবং এপিসোড চলতে চলতে আমার সম্পর্কে বিভিন্ন ডিটেলস আপনাদেরকে বলবো। আচ্ছা, প্রথমে একটি প্রশ্ন আমি জানতে চাইছি। অবশ্যই। মানে এই যে জ্যোতিষ শাস্ত্র, এইটার বিষয়ে আপনার আগ্রহটা কি করে জন্মালো? জ্যোতিষশাস্ত্রে আগ্রহ জন্মানোটা মানে এটা বলা যায় যে জ্যোতিষশাস্ত্রই আমাকে এখানে টেনে এনেছে। আমার গুরু ছিলেন ছোটবেলা থেকেই, আমি দীক্ষিত, কৃষ্ণ মন্ত্রে দীক্ষিত এবং আমি সাই বাবার ভক্ত। তো তারপরে আস্তে আস্তে জ্যোতিষশাস্ত্র নিয়ে পড়াশোনা করার ইচ্ছেটা আমার জাগে বলতে পারেন 2015 সাল থেকে। আমি কিন্তু একটি মাল্টি ন্যাশনাল কোম্পানিতে জব করতাম। তো সেখানে জব ছেড়ে দিয়ে আমি এইটা নিয়ে পড়াশোনা করি এবং সেই সূত্রেই আমার আস্তে আস্তে ধীরে ধীরে এখানে প্রবেশ করা, এখানে আসা এবং তারপর থেকেই কাজ শুরু করা। আচ্ছা, জ্যোতিষ শাস্ত্রের তো নানান ভাগ রয়েছে, হুম। নানান দিক রয়েছে। হ্যাঁ। তা আপনি কোন দিক নিয়ে কাজ করেন? আমি বেসিক্যালি বৈদিক অ্যাস্ট্রোলজি নিয়ে কাজ করি, কেপি অ্যাস্ট্রোলজি এখন যেটা খুবই চলছে। এছাড়াও আমার ভীষণ প্রিয় হচ্ছে অ্যাঞ্জেল হিলিং, ট্যারোট কার্ড রিডিং, এগুলো নিয়েও আমি খুব কাজ করি। আচ্ছা। আচ্ছা, জ্যোতিষ নিয়ে অনেকে নানান কথা বলে, হয়তো তাদের মনে অনেক রকম প্রশ্ন থাকে, হয়তো তারা বলে যে এটা বিজ্ঞান ভিত্তিক নয় বা এটা একটা কুসংস্কার। হুম। তাদেরকে আপনি কি বলতে চান? প্রথমেই বলবো, আমরা যখন ছোট ছিলাম জিওগ্রাফি বইতে আমরা কিছু অঙ্ক করেছিলাম, ঠিক আছে, কিছু ডিগ্রি মিনিটের অঙ্ক করেছিলাম। সেই যে অঙ্কের যে ব্যাপারটা সেটাই কিন্তু আমাদের এখানে ক্যালকুলেশন করা হয়। প্রত্যেকটি নক্ষত্র, প্রত্যেকটি গ্রহ, তাদের যে মুভমেন্ট এবং তাদের যে কক্ষপথ রয়েছে সেগুলোকেই কিন্তু জ্যোতিষশাস্ত্রে ভেঙে ফেলা হয়েছে এবং সেই অনুযায়ী কিন্তু বিচার করা হয়। এখানে কোনো কুসংস্কার নেই, পুরো ব্যাপারটাই ম্যাথামেটিক্যাল। যদি বিজ্ঞান, জ্যোতিষ বিজ্ঞান পড়া যায় ভালো করে, তারাই কিন্তু আপনারা মানে প্রত্যেকেই দেখতে পাবেন, যারাই পড়েছেন তারাও জানেন এবং যারা পরবর্তী ক্ষেত্রে পড়তে চাইছেন, পুরোটাই কিন্তু ম্যাথামেটিক্যাল। এখানে কোনো কুসংস্কারের ব্যাপার নেই। এনার্জি, এবার ইউনিভার্সের এনার্জির একটা ব্যাপার আছে। এনার্জির ব্যাপারটা দেখুন, ইনটিউশন মানুষের একটা থাকে, জ্যোতিষশাস্ত্র সবাই কন্টিনিউ করতে পারে না। অনেকেই শুরু করে কিছুদিন পরে বন্ধ করে দেয়। কেন? তাদের চক্রাগুলো অ্যাক্টিভ থাকে না। আমাদের বডিতে 7টা মেইন চক্রা আছে। আমাদের জ্যোতিষশাস্ত্রে সব থেকে বেশি আমাদের এই থার্ড আই চক্রাটা অ্যাক্টিভেট থাকতে হবে। ইনটিউশনটা খুব ভালো থাকতে হবে। ইনটিউশন পাওয়ারটা ভগবান দত্ত হয়। এটা পড়াশোনা করে হয় না, এটা একদম ঈশ্বর প্রদত্ত থাকে কিছু মানুষের। যারা খুব ভালো গ্রোথ করতে পারেন এই লাইনে, দেখবেন ইনটিউশন পাওয়ার খুবই ভালো হয়। তো বেসিক্যালি এটা ম্যাথামেটিক্যাল, তো এখানে কুসংস্কারের কোনো ব্যাপার নেই। আচ্ছা, নানান ম্যাথামেটিক্যাল আপনি বললেন। হুম। সেক্ষেত্রে আমাদের যে একটা বার্থ চার্ট থাকে, হ্যাঁ। মানে এই বার্থ চার্টটি বা জন্ম পত্রিকা কিভাবে কাজ করে, বা এটা স্থান বা সময় কতটা গুরুত্বপূর্ণ? স্থান বা সময় এক্সট্রিমলি গুরুত্বপূর্ণ। 1 মিনিটের এদিক ওদিকেও, 1 সেকেন্ডের এদিক ওদিকেও মানুষের ভাগ্য পরিবর্তন হয়ে যায়। তো আমরা যখন বিচার করি আমাদের সময়টা খুব ইম্পর্টেন্ট। স্থান যেটা বলছেন, কেউ হয়তো একই টাইমে মুম্বাইতে জন্মাচ্ছে, কেউ একই টাইমে কলকাতায় জন্মাচ্ছে। দুজনের ভাগ্য কিন্তু সম্পূর্ণ আলাদা হবে। কখনোই এরকম না যে একই টাইমে জন্মাচ্ছে বলে তাদের ভাগ্য আলাদা হবে। কেন? কারণ স্থানের পরিবর্তনে ল্যাটিটিউড লঙ্গিটিউডটা পাল্টে যাচ্ছে। এখানে যদি কারোর রাশি এক হয়, কলকাতায় মুম্বাইতে কারোর রাশি যদি এক হয়, কলকাতায় গিয়ে তার রাশি, অন্য মানুষের রাশি কিন্তু ডিফারেন্ট হবে, এক কিছুতেই হবে না। তো স্বাভাবিকভাবেই তাদের ভাগ্যটাও আলাদা হয়ে যাচ্ছে। মানে তার পুরো জীবনযাত্রাই পুরো জীবনযাত্রাই পুরো আলাদা হয়ে যাচ্ছে। যে মানুষটা মুম্বাইতে জন্মগ্রহণ করছে অবভিয়াসলি তার জীবনযাত্রা, কলকাতার জীবনযাত্রা ডিফারেন্ট তো হবেই। আচ্ছা, জ্যোতিষশাস্ত্র কি প্রেম বা কোনো বড় ক্যারিয়ারের ক্ষেত্রে বা জীবনযাত্রার ক্ষেত্রে কি বড় ভূমিকা প্রদান করতে পারে? অবশ্যই, অবশ্যই পারে। জ্যোতিষশাস্ত্রে মেনলি হচ্ছে যখন বিবাহ আসে, আমি বিবাহের কথাটাই ধরছি। হ্যাঁ। অনেক কিছু আছে, তো আমি ছোট করেই বলছি। তো বিবাহের যখনই আসে আমাদের শনি মহারাজ এবং আমাদের গুরু জুপিটার, বৃহস্পতি, এদের পারমিশন দরকার হয়। তো ম্যাক্সিমাম মানুষেরই দেখা যায় যে শনির প্রভাব যখন তার ট্রানজিট বা গোচরে সব থেকে বেশি, বা জুপিটারের প্রভাব সব থেকে বেশি, ওই সময়টায় তাদের ম্যারেজ হচ্ছে। যদিও ম্যারেজের জন্য শুক্র অনেকটা দায়ী, কিন্তু তা হলেও এগুলো যেহেতু মানে আমরা এগুলোকে ওল্ড প্ল্যানেট বলি বা বয়স্ক প্ল্যানেট বলি, গুরু আর শনি এগুলো হচ্ছে স্লো মুভিং প্ল্যানেট। তো এগুলোর ব্লেসিংস বা এগুলোর পারমিশন আমাদের দরকার হয়। তো বেশিরভাগ মানুষেরই এই সময়গুলোতে বিয়ে বা ওই কোনো রিলেশনশিপের চান্সেস থাকে। আচ্ছা, মানে এগুলো পূর্বাভাস দিতে পারে? পূর্বাভাস দেওয়া যায় এগুলো।
সেক্ষেত্রে যদি কারোর যদি কোনো সমস্যা হয়, তো সেক্ষেত্রে সে সেটাকে কিভাবে ঠিক করতে পারে? প্রথমত বলি, যে জ্যোতিষশাস্ত্র নিয়ে এটা মানুষের একটা ভীষণ ভুল ধারণা যে একটা রত্ন পড়লে, কিছু ধারণ করলেই সব সমস্যার সমাধান হয়ে যাবে। এটা বেসিক্যালি কখনোই হতে পারে না। আমি যখন জন্মগ্রহণ করেছি, কিছু বিশেষ নক্ষত্র ওই সময় আকাশে ফিক্সড ছিল, সেই অনুযায়ী কিন্তু আমার জন্ম ছক বেরোচ্ছে, ক্যালকুলেশন যাই বেরোচ্ছে সেই অনুযায়ী বেরোচ্ছে। আমি কোনোভাবেই সেখানে যে যোগ তৈরি হচ্ছে, যে কোনো দোষ তৈরি হলে 100% কখনোই কাটাতে পারবো না। সে আমি যতই দামি দামি পাথর ধারণ করি, যত দামি জ্যোতিষীর কাছে যাই, যাই করি না কেন, 100% কেউ ভাগ্য পরিবর্তন করতে পারে না। তাহলে এবার প্রশ্নটা হচ্ছে জ্যোতিষীর তাহলে ভূমিকাটা কি এখানে? তাহলে তার কাছে কেন যাব যদি কিছু পরিবর্তনই না হয়? একটা জিনিস ভাবুন, যে আমি হয়তো একটা কোথাও রেস্টুরেন্টে খেতে যাচ্ছি, ঠিক আছে, আমার একটা বিল হচ্ছে 1000-1500 টাকার, আমার একটা বিল হচ্ছে, আমি কম করেই বলছি। এবার আমার জীবনযাত্রা খুব খারাপ চলছে, আমি খুব খারাপ আছি, আমি কোনো কনফিডেন্স পাচ্ছি না লাইফে, আমি কি করব দিশা দেখতে পাচ্ছি না, আমি দিশাহীন হয়ে পড়েছি, আমার ম্যারিড লাইফ খারাপ যাচ্ছে, আমার চাকরি হচ্ছে না, আমি চাকরি চলে গেছে, কি করব? সেই সময় একবার ভাবুন, ওই রেস্টুরেন্টের খরচাটা বন্ধ করে দিয়ে আমি যদি জ্যোতিষীর কাছে দেখাই এবং সেখান থেকে যদি 10%ও আমার লাইফে কিছু ভালো হয়, আমি ভালো থাকবো তো? এইখানেই হচ্ছে জ্যোতিষীর ভূমিকাটা। আমার অ্যাক্সিডেন্ট হওয়ার ছিল, আমার পা ভেঙে যাওয়ার ছিল, আমার পাটা ভাঙবে না, জ্যোতিষশাস্ত্র অনুযায়ী যদি প্রতিকার করি পাটা ভাঙবে না, কিন্তু অ্যাক্সিডেন্টটা কিন্তু আটকানো যাবে না, পাটা মুচকে যাবে, অল্পের ওপর দিয়ে যাবে। তো জ্যোতিষের ভূমিকা এখানেই মানুষকে সাবধান করা এবং তার লাইফে যেটা অনেক বড় কিছু ক্ষতি হওয়ার ছিল সেটাকে কিছুটা কমানো। 100% কখনোই কাটানো যায় না। একদমই তাই। হয়তো সেটাকে আরেকটু বেটার ভাবে, আরেকটু একটু কম করে, যাতে দুর্ঘটনাটা একটু কম হয়, অবশ্যই, অবশ্যই। সেটাকে রেমেডি ভাবে ব্যবহার করে। হ্যাঁ। সেক্ষেত্রে এই যে জ্যোতিষশাস্ত্র হঠাৎ করে আবার তরুণদের মধ্যে একটা উৎসাহ ব্যাপার মানে একটা তৈরি হচ্ছে, যে হয়তো তারা ব্যাপারটাকে এড়িয়ে যেত। হুম। তা আপনি কি মনে করছেন যে এর পিছনে কি কারণ থাকতে পারে? কারণ হচ্ছে, এক নাম্বার, কোভিডের সময়টা প্রচুর মানুষ দেখেছে যে কিভাবে একটা মানে পুরো দেশের ইকোনমি সিস্টেম ভেঙে পড়েছে, মেন্টালি মানুষ ভেঙে পড়েছে। একটা দুটো মানুষ নয়, হাজার হাজার মানুষ চাকরি হারিয়ে দিশেহারা হয়ে পড়েছে কোভিডের টাইমটা। বেসিক্যালি ভালো করে মানে আমরা যদি দেখি আমাদের হিস্ট্রিতে, তাহলে কোভিডের টাইমটা থেকেই কিন্তু আবার এই ব্যাপারটা আরো জনপ্রিয় হয়েছে। প্রথম কথা হচ্ছে, কোভিডের টাইমে প্রথম প্রথম মানুষ ভেবেছিল অনেক সময় আছে, কি করব, আহ, কি চলো এটা নিয়ে পড়াশোনা করা যাক, কারণ তখন অনেক অনলাইন ইনস্টিটিউট শুরু হয়েছিল, যেটা কিন্তু আগে ছিল না। আগে জ্যোতিষশাস্ত্র পড়ার জন্য রীতিমতো অনেক দূরে যেতে হতো ভালো জায়গায় পড়াশোনা করার জন্য। আহ, কলকাতাতেও খুব ভালো ইনস্টিটিউট সেরকম ছিল বলবো না, দিল্লি বা ওইসব সাইডেই ছিল। আমি নিজেও দিল্লি গেছি পড়াশোনার জন্য। তো ওই অনলাইনটা তখন থেকে শুরু হলো, এবং দেখা গেছে ছোট ছোট কিছু রেমেডি, ছোট ছোট কিছু টোটকা, এগুলো করার ফলে মানুষের জীবনে কিন্তু অনেক পজিটিভ চেঞ্জেস এসছে, এবং সেই জায়গা থেকেই কিন্তু আবার বিশ্বাসটা ফিরে এসছে। কোনো মানুষ যদি উপকার না পান তাহলে কিন্তু এই বিশ্বাসটা ফিরে আসতো না। এবং দেখা গেছে যে যেমন আমরা এখন বিভিন্ন রেমেডিতে ক্রিস্টাল দিয়ে থাকি, সবসময় রত্ন এত দামি হয়, সব মানুষ অ্যাফোর্ড করতে পারেন না, সেই ক্ষেত্রে ক্রিস্টালটা অনেকটাই কম দামি, মানে কিন্তু খুব ভালো এফেক্ট দেয়। সেই জন্য আরো মানে তরুণদের মধ্যে বিশেষ করে এটা ভীষণভাবে জনপ্রিয় হয়েছে। আচ্ছা, সোশ্যাল মিডিয়াতে আমরা দেখতে পাই জ্যোতিষ নিয়ে নানান কিছু প্রচার হয়। তো কি কি ভুল ধারণা প্রচার হচ্ছে বলে আপনি মনে করছেন? ভুল ধারণা প্রথমেই হচ্ছে রেমেডি নিয়ে। কারণ মনে করুন একটা রেমেডি আমরা দেখবেন জন্মাষ্টমী হচ্ছে এই রেমেডি করো, আজকে খুব ভালো দিন, আজকে মাসের প্রথম দিন, আজকে এই রেমেডি করো। তো প্রত্যেকটা মানুষ সেই রেমেডির পিছনে ছুটছেন, কিন্তু আদৌ তারা জানেন না যে জন্ম ছক অনুযায়ী সেই রেমেডি তাকে কি ভালো ফল দিচ্ছে নাকি তাকে ভালো ফল দিচ্ছে না, সেটা কোন প্ল্যানেটকে স্ট্রং করছে, এই ব্যাপারগুলো নিয়ে মানুষের ধারণা ভীষণ কম। এবার সেই রেমেডিটা যদি 2000 মানুষ করে, তার মধ্যে হয়তো 20 জন মানুষ উপকার পাচ্ছেন, বাকি মানুষরা কিন্তু উপকার পাচ্ছেন না, তখন তাদের কি মনে হচ্ছে রেমেডি কাজ করে না। কারণ তিনি সঠিক রেমেডিটা জানেন না, যে তার কোন সময়ে কোন রেমেডিটা করা দরকার সেটা না জেনেই তিনি রেমেডি করতে শুরু করে দিচ্ছেন। তার ফলে কি হচ্ছে, যে না, এইসব রেমেডি কোনো কাজ করে না, এসব করে কোনো লাভ নেই। এটা হচ্ছে মানুষের সব থেকে ভুল ধারণা। তো আগে আমাদের জানতে হবে যে আমার পরিস্থিতি অনুযায়ী, আমার জন্ম ছক অনুযায়ী আমাকে সবার আগে কোন প্ল্যানেটটা বেশি ডিস্টার্ব করছে, তার রেমেডিটা আমাকে সবার আগে করতে হবে। আচ্ছা, নানান তো রাশি থাকে। হুম। তো
তা সেই রাশির, নানান রাশির মধ্যে কোন রাশিকে সব থেকে বেশি ভুল বোঝা হয় এবং কেন? ভুল বোঝা হয় সব থেকে বেশি কর্কট রাশিকে। কর্কট রাশির মানুষরা বেসিক্যালি ভীষণ মানে মাদারলি নেচারের হন। কর্কট রাশির লর্ড হচ্ছে মুন। তো সেখানে ভীষণ মাদারলি নেচার থাকে তাদের মধ্যে, তো তাদেরকে মানুষ মিসআন্ডারস্ট্যান্ডিং করবেই। তারা যেখানেই যাবে, তারা যেটা করতে চাইছে মানুষ ঠিক উল্টোটা বুঝবে তাদের। অথবা তারা কারোর জন্য হয়তো কিছু করেছে, সেটাকে মানুষ টেকেন ফর গ্র্যান্টেড নেবে। তার জন্য কর্কট রাশির জাতক জাতিকাদেরকেই সব থেকে বেশি মিসআন্ডারস্ট্যান্ড করা হয়। আচ্ছা, অনেকের বিষয়ে দেখা যায় যে মানে একটা রং, মানে একটা কালার, এইটার অনেকটা গুরুত্বপূর্ণ একটা ভূমিকা পালন করে। তো কোন রঙের কি ভূমিকা রয়েছে এ সম্পর্কে হ্যাঁ, যদি একটু আলোকপাত করেন। নিশ্চয়ই নিশ্চয়ই। আমাদের নবগ্রহ রয়েছে, তো নবগ্রহ নিয়েই আমি বলি। নবগ্রহের কিন্তু নরকম কালার আছে। সেই কালার, রং আমাদের জীবনে ভীষণ গুরুত্বপূর্ণ। যেমন ধরুন রবি, রবি বারে যদি আমরা গোল্ডেন কালার বা অরেঞ্জ কালার, এই কালারের ড্রেস পরি বা কোনো শুভ কাজে যাওয়ার আগে এই কালার আমরা ইউজ করতে পারি। ড্রেসে হতে পারে বা রুমাল হতে পারে বা ওই কালারের কোনো ব্যাগ নিতে পারি, সেটা কিন্তু আমাদের শুভ কাজে হেল্প করবে। প্রত্যেকটা বারের এরকম কালার রয়েছে, যেহেতু প্রত্যেকটা বার প্ল্যানেটের সাথে যুক্ত, শুধুমাত্র রাহু কেতুর কোনো বার থাকে না। রাহু কেতু হচ্ছে ব্ল্যাক কালারকে রিপ্রেজেন্ট করছে। আর এছাড়াও বিভিন্ন প্ল্যানেটে, যেমন সোমবার হচ্ছে সাদা, সোমবারের সাথে কানেক্টেড হচ্ছে সাদা। মঙ্গলবারের সাথে কানেক্টেড হচ্ছে লাল, কারণ মঙ্গল প্ল্যানেটের সাথে লাল রংটা কানেক্টেড রয়েছে। এই বছরটা মঙ্গলের বছর। তবে একটা জিনিস বলবো, মঙ্গলের বছর বলতে মনে পড়ে গেল যে অবশ্যই লাল রং ইউজ করবেন, কিন্তু এটা জন্মছকে দেখে নিতে হবে মঙ্গল ভালো ট্রানজিটে যাচ্ছে নাকি মঙ্গল খারাপ প্ল্যানেটে, খারাপ মানে ঘরের মধ্যে দিয়ে যাচ্ছে। সেই ক্ষেত্রে কিন্তু লাল রংটা বেশি ব্যবহার করা যাবে না, কারণ এই ভুলটা অনেকে করছেন এই বছর। লাল রং পরতে হবে মানে সবাই লাল রং পরে নিচ্ছেন। এবার ট্রানজিটে বা গোচরে যদি দেখা যায় 6, 8, 12 এই তিনটি ঘর দিয়ে মঙ্গল কারো ট্রানজিট করছে, তাহলে সেই ক্ষেত্রে তাদের মানে অতিরিক্ত লাল রং ব্যবহার করলে অ্যাক্সিডেন্ট হতে পারে। অতিরিক্ত লাল রং ব্যবহার করলে রক্তপাত হতে পারে। রক্তজনিত ব্লাড রিলেটেড কোনো সমস্যা তাদের কিন্তু হতে পারে। তাহলে তারা যদি লাল রং ইউজ করতে হয় কি করবেন, লালের কোনো হালকা শেড ইউজ করবেন অথবা পিঙ্ক কালার ইউজ করতে পারেন। এছাড়াও বুধবারের কালার হচ্ছে সবুজ, বৃহস্পতিবারের হচ্ছে হলুদ, শুক্রবারের হচ্ছে একটু সিলভার কালার, শনিবারের হচ্ছে ব্রাউন কালার। এইভাবে আমরা যদি কালারগুলো মেনটেন করতে পারি, আমরা কিন্তু অনেক অনেক পজিটিভিটি নিজেদের লাইফে দেখতে পাবো। সত্যি সব কালারফুললি একটা কথা আমার মনে পড়লো, যে এত প্ল্যানেট রয়েছে, তো এই সব গ্রহকে যদি এই সিনেমার চরিত্রের মতো ব্যাখ্যা করতে হয় তাহলে আপনি কিভাবে ব্যাখ্যা করতেন? অবশ্যই এখানে রবিকে আমরা পিতৃস্থানীয় ধরি। হ্যাঁ। রবি হচ্ছেন আমাদের ফাদার ফিগার, এরকম টাইপের। মুন হচ্ছে আমাদের মা, চন্দ্রমা হচ্ছে আমাদের মা। মঙ্গল হচ্ছে বলা যেতে পারে কিছুটা বয়ফ্রেন্ড, ঠিক আছে। এখানে মঙ্গলকে আমরা বয়ফ্রেন্ড হিসেবে ধরি, কারণ মঙ্গলের নেচারটা অনেকটা এরকম, ঠিক আছে। আর নেচার আমি মানে এক্সপ্লেন করছি, আমি এক এক করে বলে নিই। বুধকে বলা হয় ছোট বাচ্চা, ঠিক আছে। বুধ হচ্ছে যার একদম মানে বুদ্ধি নেই, যে একদম বড়দের কথা শুনে চলতে চায় না, সেরকম হচ্ছে বুধ। বৃহস্পতি হচ্ছে হাজবেন্ড, আর শুক্র হচ্ছে ওয়াইফ, শনি হচ্ছে বাড়ির সব থেকে বয়োজ্যেষ্ঠ মানুষ। রাহু কেতুকে ধরা হয়, কেতুকে আমরা সান চাইল্ড বলে ধরি। আর রাহু কেতু হচ্ছে মামা বা কাকা, এনারা যারা রয়েছেন তাদেরকে এই রোলটা দেওয়া যেতে পারে। আমি মঙ্গলকে বয়ফ্রেন্ড এবং জুপিটারকে হাজবেন্ড আমরা কেন ধরি, এটা একটু এক্সপ্লেন করি। মঙ্গল আমাদের কারেজ দেয়, সব সময় কোনো কাজে আগু পিছু না ভেবে ঝাঁপিয়ে পড়া। তো যখন বয়ফ্রেন্ড থাকে কেউ, তখন তাদের নেচারটা কিন্তু এরকমই হয়, কোনো কাজে আগু পিছু না ভেবে ঝাঁপিয়ে পড়া, কোনো কিছু নিয়ে সেরকম ভাবে সিরিয়াসলি চিন্তা ভাবনা না করা, এটা কিন্তু থাকে। কিন্তু আমরা যখন ম্যারেজের দিকে যাই, বা আমরা হাজবেন্ডের মধ্যে কিন্তু প্রত্যেকটি মেয়েই চায় যে হাজবেন্ড ইনকাম স্টেবল হবে, হাজবেন্ড একটু ম্যাচিওর হবে, তাকে খুব সুন্দরভাবে হ্যান্ডেল করতে পারবে হাজবেন্ড। তো এই জিনিসগুলো আমরা হাজবেন্ডের মধ্যে চাই, এর জন্য জুপিটারকে হাজবেন্ডের রোল দেওয়া হয়েছে। আচ্ছা, নানান মানুষের তো নানান কুণ্ডলী থাকে। কারোর কুণ্ডলীতে ধরুন কোনো দোষ রয়েছে, তাহলে সে সেই দোষটাকে কিভাবে কাটাতে পারে? আচ্ছা, প্রথমেই বলি জ্যোতিষশাস্ত্র অনুযায়ী, আমাদের যদি সনাতনী জ্যোতিষশাস্ত্র দেখি, তাহলে সব থেকে খারাপ যে দোষটা মানা হয়
সেটা হচ্ছে শাপিত যোগ, বা শাপিত যোগ বলবো, দোষ ঠিক বলবো না, শাপিত যোগ থাকে। এটা হচ্ছে শনি রাহুর কনজাংশন। কোনো খারাপ ঘরে, যেমন আমাদের খারাপ ঘর বলতে 12টা ঘর থাকে আমাদের জন্মছকে, সেখানে আমরা 6, 8, 12 এই ঘরগুলোকে খুবই খারাপ ঘর ধরি। তো এর মধ্যে কোথাও যদি শনি রাহুর যোগ বসে যায়, তাহলে হয়ে যাবে আমাদের শ্রাপিত যোগ। এই মানুষ জীবনে কোনো দিন কোনো কাজেই সাকসেস পাবে না, না কেরিয়ার রিলেটেড কিছুতে পাবে, না পড়াশোনা রিলেটেড পড়াশোনায় ব্রেক হবে। এবং এই শ্রাপিত যোগ যাদের থাকে, সাডেন কোনো মানে বড় ডিজিজ আসতে পারে, যেটার কোনো ছক দেখে কোনো প্রেডিকশন করা যাবে না যে এই ডিজিজটা এনার আসতে পারে। শনি রাহু যোগ এই জিনিসটা দেয়। এছাড়াও আরেকটি যোগ আছে যেটা যেটা হচ্ছে শনি চন্দ্র যোগ, যেটাকে আমরা বিষ যোগ বলি। বিষ যোগে হচ্ছে কোনো মানুষের কাছে সবই রয়েছে, কিন্তু কোনো কিছুতেই শান্তি নেই জীবনে, তার মেন্টালি প্রচন্ড মানে সে ডাউন হয়ে যাচ্ছে। বিভিন্ন মানুষের অনেকে দেখবেন যে টাকা পয়সা বাড়ি ঘর সবই রয়েছে, কিন্তু মনে কোথাও শান্তি নেই, কিছু একটা কিছু নিয়ে সারা জীবন অশান্তি ভোগ করতে হচ্ছে। এইটা কিন্তু তাদের ছকে দেখা যায় যে শনি চন্দ্র যোগ রয়েছে। আর একটা সব থেকে বেশি যে দুটো দোষ নিয়ে কথা বলা হয়, সেটা হচ্ছে কাল সর্প দোষ এবং হচ্ছে মাঙ্গলিক দোষ। যখন মঙ্গল লগ্নে বসছে, যখন মঙ্গল বিবাহের ঘরে বসছে, সপ্তম ঘরে বসছে, তখন আমরা মাঙ্গলিকটাকে হাই মাঙ্গলিক ধরছি। এবার আমি যখন জন্ম ছকেই মাঙ্গলিক নিয়ে এসেছি, আমি হাজার প্রতিকার করলেও 100% কখনোই কাটাতে পারবো না। কিন্তু তবু আমাদের শাস্ত্র অনুযায়ী কিছু বিধান দেওয়া হয়েছে, যেমন মাঙ্গলিকের কিছু পুজো আছে, সেই পুজো করা যেতে পারে। এছাড়াও কালসর্পদোষের পুজো আছে, যেটা করা হয় উজ্জয়িনীতে করা হয়, ত্রম্বকেশ্বরে করা হয়। এই দুটো জায়গায় কালসর্পদোষ নিবারণের জন্য পুজো করা হয়। মানে কোনো মানুষের লাইফ টাইমে 4বার পুজোটি করাতে হয়। তো এইগুলো কিন্তু আমরা করতে পারি বিভিন্ন দোষ নিবারণের জন্য। এছাড়াও এই যে শ্রাপিত যোগ বা শনিচন্দ্র বীজ যোগ বললাম, এর জন্য আমরা শনি মন্দিরে পুজো দেওয়া, শনিবারে নিরামিষ খাওয়া, চন্দ্রমা রিলেটেড রেমেডি করা, পূর্ণিমার আলো গায়ে লাগানো, এই ধরনের ছোট ছোট রেমেডিও আমরা বাড়িতে কিন্তু করতে পারি। আচ্ছা, এই শনিদেবকে নিয়ে যে কথা বললেন, শনিদেবকে অনেকে ভয় পায়, এটার ঠিক কারণটা কি? এবং অনেকে বলে শনি 7.5 চলছে, তা সেটা ঠিক কি এবং তার থেকে বেরোনোর উপায়টা কি হতে পারে? হ্যাঁ, শনি মহারাজ হচ্ছেন কর্মফলদাতা। তো এখানে মানুষ ভয় পায় একটাই কারণে, কারণ আমরা আমাদের পাস্ট লাইফ থেকে কিছু কর্মার এফেক্ট আমরা ক্যারি করি। ঠিক আছে, আমাদের সোলটা যখন আমরা আমাদের রিবার্থ হচ্ছে, সোল কিন্তু বডিটা চেঞ্জ করছে, সোলটা সেমই থাকছে, আমাদের সোল কখনোই আলাদা হয়ে যাচ্ছে না, সোল বডি চেঞ্জ করছে। তো মানে কি, আমি হয়তো, অনেকে বলেন যে আমার 7.5 এসছে, খুব খারাপ সময় চলছে, আমাকে ভীষণ স্ট্রাগল করতে হচ্ছে, কিন্তু আমি তো জ্ঞান তো কোনো মানুষের কোনো ক্ষতি করিনি, তাহলে আমার সাথে কেন এরকম হচ্ছে, শনি মহারাজ কেন আমাকে খারাপ ফল দিচ্ছেন? এবং সেটার ফলেই মানুষটি ভীত হয়ে পড়ছে। কেন হচ্ছে না? এটা তার পাস্ট লাইফের কোনো কর্মফল, সেইটা দেওয়ার সময় এসে গেছে। শনি মহারাজ যখনই মীন রাশিতে গোচর করেছেন এখন, এবং মীন রাশিতে 7.5 সেকেন্ড ফেজ চলছে, তো এখন মীন রাশির লোকেদের কিন্তু একটু ডিফিকাল্টিস যাবে। কিন্তু যারা খারাপ কিছু করেননি পাস্ট লাইফে, বা এই জন্মেও প্রিয়মান কর্মারও একটা এফেক্ট দেখা হয়, তো যারা কিছু খারাপ কর্ম করেননি তাদের 7.5 আসে, আবার 7.5 চলে যায়, অনেকে জানতেও পারেন না। ঠিক আছে, তো এতটা ভয় পাওয়ার কিছু নেই। এবং সব থেকে আগে বলবো, জ্যোতিষশাস্ত্র মানে মানুষকে গাইড করা, ভয় দেখিয়ে দেওয়া নয়। আমার কাছে কোনো মানুষ এলো, তাকে প্রথমেই দেখে বললাম, ওরে বাবা আপনার তো 7.5 চলছে, সাংঘাতিক খারাপ যাবে। তো মানুষটি তো প্রথমেই, যেটুকুনি তার লড়াই করার মানসিক ক্ষমতা ছিল, সেটা তো আমি গোড়াতেই একদম শেষ করে দিলাম। আমার উদ্দেশ্য সেটা নয়, আমার উদ্দেশ্য হচ্ছে 7.5 ডিফিকাল্ট ফেজ আসুক না, আপনি কিভাবে সেটাকে মনের জোর দিয়ে ফেস করবেন, সেটা আমার উদ্দেশ্য। আপনাকে কিভাবে গাইড করব আমি। ঠিক আছে, আমি আপনার হয়ে কোনো কর্ম করে দিতে পারবো না, আর না তো আপনার কর্মের ভার আমি নিতে পারবো, কিন্তু আপনাকে সঠিক রাস্তা আমি দেখাতে পারবো, যে এই রাস্তায় আপনি চলুন, অবশ্যই সেখান থেকে আপনি কিছু পজিটিভিটি পাবেন লাইফে, এটা আমি গাইড করতে পারবো। শনিদেবকে ভয় পাওয়ার কোনো কারণ নেই, শনিদেব একদম নিজের কর্ম ঠিক করে করে যেতে হবে। কর্ম ঠিক করে করা মানে এমন না যে শুধু আমার নিজের কাজটাই আমি নিজে করে গেলাম, এমন কর্ম করতে হবে যাতে আমার থ্রুতে আরো 5টা মানুষের উপকার হয়। সেক্ষেত্রে কিন্তু শনিদেব আমাদের ভীষণ ভালো রেজাল্ট দেবেন, খারাপ রেজাল্ট তো দেবেনই না, উল্টে ভালো রেজাল্ট দেবেন। তো ভয় পাওয়ার কোনো কারণই নেই শনিদেবকে।
মানে উপায় এগুলোই থাকছে রেমেডি হিসাবে। রেমেডি হিসাবে আমরা শনিবারে ভেজ খাওয়া একটা রেমেডি হতে পারে, শনি মন্দিরে বাতি দেওয়া সন্ধেবেলা এটা একটা রেমেডি হতে পারে, রেগুলার যতদিন 7.5 চলবে। এবার যে রাশিতে শনিদেব গোচর করছেন তার আগের রাশি এবং পরের রাশি এফেক্টেড হচ্ছে, তো সেজন্য 7.5 বছর। একই রাশিতে শনিদেব 2.5 বছর থাকেন। তাহলে মীন রাশিতে এখন যেহেতু শনিদেব রয়েছেন, মেষ রাশির প্রথম ফেজ শুরু হয়েছে, মীন রাশির হচ্ছে সেকেন্ড ফেজ এবং কুম্ভ রাশির হচ্ছে শেষ, একদম শেষ ফেজটা অনেক সময় দেখা যায় খুব ভালো রেজাল্ট দিয়ে যায় যদি কেউ ভালো কর্ম মধ্যে দিয়ে থাকে। আর কর্মের কথা বলতে গিয়ে এখানে আমি একটু পাস্ট লাইফ নিয়ে যেহেতু কাজ করি, পাস্ট লাইফ রিগ্রেশন আমি করি, তো পাস্ট লাইফ রিগ্রেশন করতে গিয়ে এমন জিনিস দেখা গেছে যে, একটি এক্সাম্পল আমি দিচ্ছি এখানে, আমার নিজেরই পাস্ট লাইফ আমি বলছি, যে দেখা গেছে যে আমি দেখেছি যে আমি পাস্ট লাইফে কি ছিলাম বা কিছু রিলেটেড কোয়েশ্চেন আমার ছিল, সেগুলো নিয়ে দেখতে গিয়ে দেখা গেছে যে পাস্ট লাইফে আমি সাই বাবার কানেকশনটা নিয়ে জানতে চাই, যে আমার যখন 30 বা 33 বছর বয়স তখন কিন্তু আমি সাই বাবার পুরোপুরি ডিভোটি হই। তার আগের 30 বছরটা আমি পেলাম না সাই বাবাকে, পরে পেলাম, তো সেটা নিয়ে আমার মনে প্রশ্ন ছিল। বা আমি কিন্তু মানে কি বলবো, আমার মা বাবা ভীষণ ভালো, মানে এই জন্মে আমি ভীষণ ভাগ্য করে মা বাবা পেয়েছি। তো সেটা নিয়েও কিছু জিনিস দেখতে গিয়ে আমি দেখলাম যে আমার আগের জন্মটায় আমি কিন্তু অনাথ ছিলাম, সেখানে আমার কোনো মা বাবা ছিল না এবং আমি মানে খুব আর কি একটা কষ্টের জীবন কাটিয়ে এসেছি। কিন্তু আমি ভগবানের আশীর্বাদে এই লাইফটা পেয়েছি, সেই যে সমস্ত জিনিস আমি ওখানে পাইনি বা আমার আরো 2-3টে জন্ম আমি দেখেছিলাম যে জিনিসগুলো সেই জন্মে আমার অপূর্ণ ছিল, সেই জিনিসগুলো কিন্তু এই জন্মে আমি সবগুলোই পেয়েছি। তো এইভাবে এছাড়াও দেখা গেছে, তার মানে কি আমার ভালো কর্ম কিছু ছিল, তার ফল আমি এই জন্মে কিন্তু পেলাম। এরকম দেখা গেছে যে কারোর হয়তো খুবই খারাপ কর্ম আছে, চাকরি হচ্ছে না, বিয়ে হচ্ছে না, তারা কোনো প্রতিকার করেছে, প্রচুর পাথর পড়েছে, দামি দামি ক্রিস্টাল পড়েছে, সমস্ত রেমেডি করেছে, পুজো দিয়েছে ঠাকুরের, কোনোভাবেই কিছু উপকার পায়নি। তখন তারা পাস্ট লাইফ রিগ্রেশন করে দেখা গেছে যে এমনই ঘটনা তাদের ছিল পাস্ট লাইফে যে তারা সেই ফল এই জন্মে ভোগ করতেই হবে, কোনো রেমেডির মাধ্যমে সেটা থেকে উদ্ধার পাওয়া সম্ভব নয়। তো এইভাবে কিন্তু পাস্ট লাইফের মাধ্যমে আমরা কর্মাও জানতে পারি যে এমন কি কর্ম ছিল যে এই মানুষটা এত প্রতিকার করছে তাও এখান থেকে বেরোতে পারছে না। আচ্ছা, এই জন্মের কর্ম কি আমি পরের জন্মে পেতে পারি? হ্যাঁ, এই জন্মের কর্মফলও আমার পরের জন্মে পেতে পারি। কারোর যদি 12th হাউসে কেতু চলে আসে তাদের অনেক সময় পুনর্জন্ম আর হয় না, আচ্ছা। ঠিক আছে, কিন্তু বাকি ম্যাক্সিমাম মানুষেরই কিন্তু পুনর্জন্ম হয়। বিভিন্ন রকম মনুষ্য জন্মই হবে এটা নট শিওর, কর্ম অনুযায়ী বিভিন্ন জন্ম আমরা পাই, মনুষ্য জন্ম অনেকগুলো জন্ম পার হওয়ার পরে মনুষ্য জন্ম পাওয়া যায়। আচ্ছা, এখন তো নানান প্রযুক্তিগত দিক থেকে অনেকটা এগিয়ে গেছে, আমরা নানান ভাবে মানে জানতে পারি সেই জিনিসগুলো, যে প্রযুক্তি মানে এই যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা এই ধরনের জিনিসগুলো কতটা জ্যোতিষকে এফেক্ট করছে বা এটার কতটা ফল রয়েছে বলে আপনি মনে করছেন? দেখুন, একটা তো সুবিধা হয়েইছে যে ক্যালকুলেশন আমাদের হাতে বের করে করে লগ্ন রাশি এগুলো বের করতে হতো, বিশাল বড় ক্যালকুলেশন ছিল, সেগুলো এখন অ্যাপের মাধ্যমে আমরা ইজিলি পেয়ে যাচ্ছি। এবার প্রেডিকশন তো আলাদা ব্যাপার, প্রেডিকশন করার জন্য তো পড়াশোনা করতে হবে, প্রেডিকশনটা তো আমরা অ্যাপ দেখে করতে পারবো না বা এআই প্রেডিকশন করে দিতে পারবে না। এআই বড়জোর আমাদের জন্ম ছকটা বের করে দিতে পারে, কি রয়েছে, কোথায় কোন প্ল্যানেট কোন ট্রানজিটে বসে রয়েছে, আগে সেগুলো লম্বা ক্যালকুলেশন করতে হতো, হাতে মানে পাতার পর পাতা ক্যালকুলেশন করতে হতো। কিন্তু এখন প্রযুক্তিগত কারণে সেগুলো ক্যালকুলেশন করতে হচ্ছে না, সেগুলো চোখের সামনে আমরা পেয়ে যাচ্ছি, তো তার ফলে সুবিধাও হয়েছে। কিন্তু অনেকে কি করছেন, এআই এর প্রেডিকশনের উপরে ভরসা করে কিন্তু স্টেপ নিয়ে নিচ্ছেন লাইফে, এবং সেটা করতে গিয়ে প্রবলেমে পড়ছেন, কারণ এআই কখনোই প্রেডিকশনটা করতে পারবে না, কারণ মানুষের এই যে বললাম ইনটিউশন পাওয়ার এআই এর থাকবে না। তো সেখান থেকে মানুষের পড়াশোনা, তার একটা মানে অধ্যবসায় বা তার সাধনা, এটা তো সাধনাই বলা যায়। আমরা যে দিনের পর দিন মেডিটেশন করি, মেডিটেশনের মাধ্যমে নিজেদের অরাকে স্ট্রং করি, নিজেদের মানে ইনটিউশন পাওয়ারকে স্ট্রং করি, এগুলো এআই এর পক্ষে তো সম্ভব না। তো সেই প্রেডিকশন অনুযায়ী চলতে গেলে কিন্তু মানুষের হবে না। আচ্ছা, এই ট্যারো ট্রেডিং এই ব্যাপারটা কি? ট্যারোট রিডিং হচ্ছে, এটা বেসিক্যালি ইটালি থেকে এসছে। ট্যারোট রিডিং ব্যাপারটা হচ্ছে এনার্জি কার্ডের মাধ্যমে আমার সামনে বসে থাকা মানুষটার এনার্জি ধরা যাবে। ট্যারোট রিডিং এর মাধ্যমে একদম সময় অ্যাকিউরেট বের করা যায়। ট্যারোট রিডিং এর মাধ্যমে ইভেন এটাও বলা যায় যে আমার সামনে বসে থাকা মানুষটাকে জেনুইন নাকি ফেক, এটাও বলে দেওয়া যায়। এই এনার্জি এবং সেই
কোনো ক্লায়েন্ট আমার কাছে এসছে, সে জানতে চাইছে যে তাকে কেউ ঠকাচ্ছে কিনা, সেই মোমেন্টে সমস্ত কিছু এগুলো ট্যারোট রিডিং এর মাধ্যমে বের করা যায়। কোনো মানুষের মনোভাব খুব ভালোভাবে বোঝা যায় ট্যারোট রিডিং এর মাধ্যমে। খুব ভালো। আচ্ছা, জ্যোতিষ শাস্ত্রে এরকম কি বলা, মানে পরিবর্তন হতে পারে জীবন, মানে আমি হয়তো আর্থিকভাবে খুবই ক্ষতিগ্রস্ত হয়ে রয়েছি বা আমি শারীরিকভাবে খুবই ক্ষতিগ্রস্ত হয়ে রয়েছি, তার ক্ষেত্রে তার উপায় কি কি থাকতে পারে? মানে তার কি গ্রহ নক্ষত্র দেখে বলা যেতে পারে, নাকি অন্য কোনো উপায়ে তাকে বলা যেতে গ্রহ পারে? নক্ষত্র তো অবশ্যই দেখতে হবে, কারণ গ্রহ নক্ষত্রের পজিশনটা তো হচ্ছে মেন। আমরা কিন্তু ট্যারো ট্রেডিং এর মাধ্যমে গ্রহের পজিশন বা কোন গ্রহের সমস্যা চলছে সেটা ধরতে পারি, আচ্ছা। কারণ ট্যারোট কার্ডেও গ্রহ বিভিন্ন রকম এক্সপ্লেন করা মানে থাকে আর কি। তো এবারে গ্রহ নক্ষত্রের অবস্থান সবার আগে দেখতে হবে। কোনো মানুষের টাকা পয়সা নেই মানেই তাকে আমি বলবো যে আপনি একটা মানি ম্যাগনেট ব্রেসলেট পরুন, তাহলেই আপনার জীবনে হুড়ুর করে টাকা আসবে, সেটা কখনোই হতে পারে না। আগে আমাকে দেখতে হবে যে কোন গ্রহটা টাকা আসতে সব থেকে বেশি সমস্যা তৈরি করছে, বা টাকা হয়তো আসছে কিন্তু সেই টাকা জলের মতো বেরিয়ে যাচ্ছে, তার হাতে কোনো টাকা থাকছে না। তাহলে কোন প্ল্যানেটের কারণে হচ্ছে? এটা চন্দ্রমার কারণে সব থেকে বেশি হয়। ক্যাশ ফ্লো আসে, টাকা যথেষ্ট আসে, কিন্তু চন্দ্রমা যদি খারাপ থাকে কোনো মতেই টাকা সেভিংস করতে পারবে না, যা আয় হবে তার থেকে বেশি ব্যয় হয়ে যাবে। তো সেই সমস্ত ক্ষেত্রে আমাকে প্ল্যানেটের রেমেডিটা তাকে অবশ্যই করাতে হবে। যদি না প্ল্যানেটের রেমেডি করাই, তাকে যদি আমি কোনো হোম রেমেডি দিলাম, বা সে মুনস্টোন পড়লো, মুনের জন্য মুনস্টোন বা পার্ল পড়াটা খুবই ভালো, তো সে হয়তো সেগুলো পড়লো, তবে গিয়ে তার মানিটারি প্রবলেমটা সলভ হবে। কিন্তু এমনিতে নর্মালি মনে হবে যে আমরা পান্না করি তাহলে আমাদের মানিটারি প্রবলেমটা ঠিক হয়ে যাবে, বা অনেকে হয়তো বললেন যে নীলা পড়ো তোমার মানিটারি প্রবলেম ঠিক হয়ে যাবে, লাইফে অনেক গ্রোথ আসবে, কিন্তু আদৌ দেখা যাচ্ছে ওই প্ল্যানেটটা থেকে ক্ষতিগ্রস্ত হচ্ছেনই না মানুষটি। ব্রেসলেট নিয়ে যেহেতু আমি কাজ করি, ব্রেসলেট বলবো, আহ, আহ, এই যে মানি ম্যাগনেটেরই কথা বললাম, মানি ম্যাগনেট দেখবেন বিভিন্ন জায়গায় এখন খুব চলছে, যে একটা মানি ম্যাগনেট, সবাই বলে মানি ম্যাগনেট ব্রেসলেট আমি পরে নিয়েছি কিন্তু আমার তো সেরকম মানি আসছে না। মানিটা কোথা থেকে আটকাচ্ছে সেই উৎপত্তিটাকে তো আগে দেখতে হবে যে কেন তোমার মানি আটকাচ্ছে। তবে আগে তোমার বেসিক প্ল্যানেটের রেমেডিটা করতে হবে, তারপরে গিয়ে অন্য কিছু। আচ্ছা, এই যে নিউমারোলজি এই ব্যাপারটা, হ্যাঁ, আহ, সেটা কি জন্ম তারিখকে শুধু ডিপেন্ড করে নাকি আরো অনেক কিছু ফ্যাক্টর কাজ করে? নিউমারোলজি বেসিক্যালি খুব ভাস্ট একটা ব্যাপার। নিউমারোলজি মানে শুধু জন্ম তারিখ দেখবো তা নয়, আমরা যে মোবাইল নাম্বার ইউজ করছি ওটাও নিউমারোলজির আন্ডারে পড়ছে। আমাদের নাম, এটাও কিন্তু নেম নিউমারোলজির আন্ডারে পড়ছে। আমাদের নাম আমাদের জীবনে অনেক কিছু পরিবর্তন দিতে পারে। একটা এক্সাম্পল নিচ্ছি আমি, শাহরুখ খান নিজের নাম প্রথমে শাহরুখ খান ছিলেন, এস আর কে কিন্তু উনি অনেক পরে করেন, এবং এস আর কে এইটা ইউজ করার পরে কিন্তু ওনার লাইফ অনেক গ্রোথ আসে ওনার লাইফে। এই যে ভাইব্রেশনটা এস আর কে এস আর কে এস আর কে এটা উচ্চারণ হচ্ছে, এই ভাইব্রেশনটা উনি লাইফে কাজে লাগাচ্ছেন উন্নতিতে। সেরকমই শাহরুখ খানের কথাই ধরছি, উনি ধরুন যে তারিখে যে জায়গায় জন্মগ্রহণ করেছেন, সেই তারিখে সেই জায়গায় আরো অনেক বাচ্চা জন্মগ্রহণ করেছে, কিন্তু তারা তো সেই লেভেলের খ্যাতি পায়নি। নাম একটা বিশাল বড় ব্যাপার। সেই নামের মাধ্যমে, ওই সেম নাম কিন্তু সবার হয় না। শাহরুখ খান হয়তো ওনার নাম হয়েছে, অন্য কারো হয়তো শাহরুখ নাম হলেও দেখবেন টাইটেলটা আলাদা। কিন্তু এই ধরনের নামের ওপরে কিন্তু ভীষণ অনেক কিছু ডিপেন্ড করে। আমাদের নাম আমাদের ওপরে তুলেও দিতে পারে, নাম আমাদের মাটিতে ফেলেও দিতে পারে। সেরকমই বাস্তু একটা খুব ইম্পর্টেন্ট ব্যাপার। নিউমারোলজি অনুযায়ী বাস্তু দেখা হয় অনেক সময়, বা জ্যোতিষশাস্ত্রে বাস্তুর একটা ভীষণ ইম্পর্টেন্ট গুরুত্ব রয়েছে। হয়তো দেখা যাচ্ছে কোনো জাতক জাতিকা এসছেন আমাদের কাছে, তার ছকে আমরা খারাপ কিচ্ছু পাচ্ছি না, কিন্তু দেখা যাচ্ছে তার লাইফে কোনো উন্নতি হচ্ছে না, তখন দেখতে হয় যে তার বাস্তুতে কি প্রবলেম রয়েছে। মানে বেসিক্যালি আমাদের অনেকগুলো জিনিস দেখতে হচ্ছে, পাস্ট লাইফ দেখতে হচ্ছে, কিছু প্রবলেম আছে কিনা, বাস্তু রিলেটেড কোনো প্রবলেম আছে কিনা দেখতে হচ্ছে। বাস্তু দেখতে গিয়ে দেখা যাচ্ছে তার বাড়িতে হয়তো পুরো বাস্তুর যে ছবিটা সেটাই হয়তো গন্ডগোল রয়েছে, বা সেটা এমন নেগেটিভ ভাইবস দিচ্ছে সেই বাড়ির কারো উন্নতি হচ্ছে না। তো এইগুলো কিন্তু প্রত্যেকটা জিনিসই আমাদেরকে দেখতে হয়, কোনো একটা জিনিস দেখে ছেড়ে দেবো এটা করলে হয় না। তার জন্য জ্যোতিষশাস্ত্র মানে সমুদ্রের মতো আর কি, এত বড়, এত কিছু নিয়ে পড়াশোনা করতে হয়। এটা একটা খুব ইম্পর্টেন্ট ব্যাপার, যে এই কারণে অনেকে কন্টিনিউ করতে পারেনও না। পুরো জিনিসটা সম্পর্কে আপনার নলেজ থাকতে হবে, তবে গিয়ে আপনি সেখানে সাকসেস পাবেন, লং রানে টিকে থাকতে পারবেন। একদমই তাই। আর সত্যি জ্যোতিষশাস্ত্র সমুদ্রের মতো, যেহেতু একটা এপিসোডে হয়তো পুরোটা সবকিছু জানা সম্ভব অবশ্যই হয় তাই। না। নিশ্চয়ই আমাদের সাথে পরবর্তীকালে দেখা হবে। আজকে সময় একদম। দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ আপনাদেরকে।